জনপ্রতিনিধি না, তারা আসলে ক্ষমতা থাকতে পারে কিনা, রাষ্ট্র পরিচালনা করতে পারে কিনা, 1 মিনিটের জন্য পারে কিনা, 5 দিনের জন্য পারে কিনা। তো জি ওইটার মধ্যে আর কি বলবে, মানে আপনার কাছে কি মনে হয় একজন জুরিস্ট হিসেবে আপনার কাছে প্রশ্ন, যে বাংলাদেশের জি সাংবিধানিক যে জি কাঠামো সেটাতে আপনি জি পারেন কিনা অনির্বাচিত কাউকে ক্ষমতায় রাখতে আসলে? এইখানে আমি বলি, এই আপনি যে আর্গুমেন্টটা করেছেন এটা হুম, একটা আর্গুমেন্ট হুম, যেটা হয়তো দেয়া হয়েছিল এটাকে জাস্টিফাই করার জন্য হুম, এই পঞ্চদশ সংশোধনী থেকে, কিন্তু আমার মতে এটা অত্যন্ত দুর্বল একটা আর্গুমেন্ট। হুম, তার মেইন কারণটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের ম্যান্ডেটটা কি। তত্ত্বাবধায়ক সরকারের ম্যান্ডেট কিন্তু অত্যন্ত সীমিত। তাদের ম্যান্ডেট হচ্ছে ফ্রি ফেয়ার অংশগ্রহণমূলক একটা নির্বাচন দেয়া, এবং তাদের সময়সীমাটাও সীমিত, হুম, 3 মাস। হুম, হুম, তাদের কিন্তু দেশ পরিচালনা করা তাদের ম্যান্ডেট না, তাদের ম্যান্ডেট হচ্ছে ফ্রি ফেয়ার ইলেকশন। এবং আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোকে যদি আপনি তুলনা করেন দলীয় মানে দলীয় সরকারের অধীনে যে গত 3টা নির্বাচন হয়েছে, এটা তো তুলনাও করা যায় না। And নির্বাচন যদি ফ্রি ফেয়ার না হয় তাহলে আমি গণতন্ত্রের কথা কিভাবে বলি? এই হুম, নির্বাচনের মাধ্যমেই তো আমরা জনগণের অংশগ্রহণটা নিশ্চিত করি। সো নির্বাচনটা ফ্রি ফেয়ার করার জন্য তত্ত্বাবধায়ক হুম। সরকার ক্রিটিক্যাল। আমার মতে তত্ত্বাবধায়ক সরকারটা ব্যবস্থাটা ডেমোক্রেসির সাথে মানে গণতন্ত্রের সাথে ইন্টেগ্রালি লিঙ্কড আমাদের দেশের প্রেক্ষাপটে। এবং শুধু আমি যে অ্যাবস্ট্রাক্ট কথা বলছি, একাডেমিক কথা বলছি তা না, আমাদের লিভড এক্সপিরিয়েন্স। আপনি গত 3টা নির্বাচন দেখেছেন, আপনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2টা নির্বাচন দেখেছেন। এই দুটো কম্পেয়ার করলেই কিন্তু বোঝা যায় কোনটা কাজ করছে গণতন্ত্রের জন্য, কোনটা কাজ করছে না। সো ওকে, আমার তো মনে হয় 100% যুক্তিগত কারণ আছে পঞ্চদশ সংশোধনীর এই প্রভিশন গুলো বাতিল করার পেছনে। ওকে, আমি জনাব তাজুল ইসলামের কাছে ফিরি। রাশনা, আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব তাজুল জি ইসলামের কাছে ফিরি। আমি এই প্রশ্নটাই, এই পঞ্চদশ সংশোধনী বাতিলে হাইকোর্টের রায় এবং সেটা আসলে আহ, নির্বাহী বিভাগের চাওয়ার সাথে বিচার বিভাগের চাওয়ার এত মিল বারবার ঘটে কেন, এইটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। এবং পাশাপাশি এই প্রশ্নটাও করতে চাই, যদি এখন পঞ্চদশ পঞ্চদশ সংশোধনী, মানে সোজা কথা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরে আসে, মানে ত্রয়োদশ সংশোধনী যদি বহাল হয়, আপনি আবার আগের সিস্টেমই চান কিনা, সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি? কেউ কেউ এই আর্গুমেন্ট দিয়েছিলেন যে এই পদটা পাওয়ার জন্য আহ, আসলে নানাভাবে এটাকে ব্যবহারও করা হচ্ছে। আপনার কাছে কি মনে হয় জনাব তাজুল ইসলাম? আমরা দেখেছি যে বিএনপির আমলে বা রাতারাতি বিচারকদের বয়স বাড়ানো হয়েছিল সংবিধান সংশোধন করে, যাতে একজন পার্টিকুলার ব্যক্তি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হন। জনাব তাজুল ইসলাম। জি, জি, আপনাকে ধন্যবাদ। প্রথমত কথা হচ্ছে যে আপনি নির্বাচিত এবং অনির্বাচিত সরকারের যে হুম, কথাটা বলেছেন, এই ধারণার সাথে আমার কিন্তু ভিন্ন একটা মত আছে। হুম, যে বর্তমানে ডক্টর ইউনূসের নেতৃত্বে আমাদের দেশে যে সরকারটা আছে, হুম, হুম, বাংলাদেশের আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশের সকল মানুষের সমর্থন তাদের পেছনে আছে, কিন্তু তারা কোনো ইলেকশনের মাধ্যমে আসেননি। হুম, আমাদের সংবিধানে বলা হয়েছে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। সুতরাং ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি মানুষের সমর্থন নিয়ে আছে। তাহলে আপনি যদি বলতে চান যে অনির্বাচিত সরকার 1 মিনিটও চালানো উচিত নয়, তাহলে ডক্টর ইউনূসের সরকার কি চালাবেন না? ডক্টর ইউনূস চালাচ্ছেন বাংলাদেশের সিংহভাগ মানুষের সমর্থন নিয়ে। হুম। দিস ইজ নাম্বার ওয়ান। আমি কি একটা প্রশ্ন নির্বাচিত করতে পারি? সরকারের নামে আমি কি একটা আওয়ামী লীগ প্রশ্ন করতে পারি? জনগণের ইচ্ছা জি, ও অভিপ্রায় বোঝার তো উপায় আমাদের সংবিধানে একরকমই বলে দিছে, তাই না? নির্বাচন। আমাদের সংবিধান কি একরকম আছে জনগণের যদি জনগণের ইলেকশনে ইচ্ছা থাকার আর মতো অভিপ্রায় পরিবেশ কি আর কি রকম বলছে? আছে। আছে, এই যে যেমন ধরেন এই যে বিপ্লব, যে বিপ্লব 5ই আগস্ট হয়েছে, বাংলাদেশের সিংহভাগ মানুষ চেয়েছে যে হাসিনার মতো একটা নিকৃষ্ট ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে চলে যাক। সে নির্বাচনের নামে তামাশা করেছে। এইটা জনগণের ইচ্ছা প্রকাশের মাধ্যম ছিল রাইট। নির্বাচন। সেই নির্বাচন ব্যবস্থাটাকে আপনি ধ্বংস করে দিয়েছেন। তখন আপনার ইচ্ছা এবং অভিপ্রায় প্রকাশের ব্যবস্থাটা কি, সেটা ছাত্ররা দেখিয়েছে। 5ই আগস্ট হুম, ঢাকার রাজপথ দেখিয়েছে জনগণ হুম, তাদের ইচ্ছা বহিঃপ্রকাশ কিভাবে ঘটান, এবং যার প্রেক্ষিতে বাংলাদেশের সকল মানুষের হুম, সমর্থনে এখন ডক্টর ইউনূসের সরকার আছেন। সুতরাং ইচ্ছা বা অভিপ্রায় প্রকাশ করার জন্য নির্বাচন ব্যবস্থার বাইরেও সুযোগ আছে, যেটা বিপ্লবের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। হুম, দ্বিতীয় কথা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন এই সংবিধানে ইন্ট্রোডিউস করা হয়েছিল 1990 সালে, আপনাদের হুম, আমাদের সবারই মনে আছে, হুম, হুম, সকল দলের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে কিন্তু সেটা হয়েছিল, কিন্তু হুম, সেটা কিন্তু নির্বাচন ছিল না। হুম। সুতরাং জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের মাধ্যমেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা এসেছে। সুতরাং 3 মাসের জন্য না, তারা যে একটা বিশেষ দায়িত্ব পালন করেন, এইটা তারা না, অনির্বাচিত হিসাবে 90 সালে করেছেন। কিন্তু অ্যাজ সাচ এইভাবে বলার সুযোগ নেই, কারণ জনাব তাদের এই মাননীয় চিফ প্রসিকিউটর, 90 সালে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসে নাই, একটা অস্থায়ী রাষ্ট্র না। কাঠামো আসছে। তত্ত্বাবধায়ক হুম। সরকার ব্যবস্থা আসছে কিন্তু 96 সালে জনগণের অভিপ্রায় 96। দিয়ে, ঠিক আছে, সংসদ জি দিয়ে আসছে, জি সংসদ দিয়ে আসছে। 96 সালে, ঠিক আছে। জি কিন্তু ওই যে
এই যে ধারণাটা, এই যে তত্ত্বাবধায়কের যে ধারণাটা ইন্ট্রোডিউসড হয়ে গেল, সেটা কিন্তু সকল দলের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে হয়েছে, রাইট। সরকারি দল এবং বিরোধী দলের। হুম। তাহলে সকল মানুষের সম্মতির ভিত্তিতে যেটা হলো, সেটাই তো জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের বহিঃপ্রকাশ। হুম। সুতরাং এই বহিঃপ্রকাশের মধ্য দিয়ে যে সরকারটা আসছে, তত্ত্বাবধায়ক ব্যবস্থা, এটা অনির্বাচিত বলার কোনো সুযোগ নেই, কারণ এটা জনগণের অভিপ্রায়ের সরকার। Okay. হয়তো কথিত যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে আসছে না। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে সরকারের ইচ্ছার সাথে আদালতের ইচ্ছা মিলে গেল কি করে? আপনি দেখবেন সোজা পথ সবসময় একটা হবে। সে যেদিক থেকে আপনি দেখেন, সোজা পথ একটাই। আদালত যদি ন্যায়সঙ্গত এবং সংবিধান সম্মত বিচার যখন করবেন, যেটা গণমানুষের আকাঙ্ক্ষা, সেটার সাথে মিলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। ওকে, আমরা কি বরং আবার এস কে সিনহা আচ্ছা, সাহেবরা এটা আমি জানেন- বুঝতে পারছি। জি। আপনি মানে আপনি কি আবার সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মডেলে ফিরে যেতে চান? মানে আমাদের কিন্তু 2006-07 একটা খারাপ অভিজ্ঞতা আমাদের আছে কিন্তু, জি জি, যে এই কারণে ব্যাপারে আমার বক্তব্য কোর্টে হচ্ছে এই যে এটা- কথাগুলি উঠছে বারবার। যে আমি যেটা মনে করি, আমি পূর্ণাঙ্গ জাজমেন্টটা দেখিনি, পাইনি এখনো। আমি মনে করি যে এই যে বিচারপতিদের আর সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতিদেরকে নিয়ে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা গঠনের ব্যাপারটা, এইখানে অবশ্যই নেসেসারি পরিবর্তন আনা উচিত। কারণ তা না হলে এই পদটাকে টার্গেট করে যে সমস্ত অপকর্মগুলো হয়, সেখানে বিচারপতিদের বয়স নিয়ে কথাবার্তা, বা কাকে প্রধান বিচারপতি করা হবে, কাকে সুপারসিড করা হবে, কে আমার অনুগত হবে, এই যে অশুভ এবং অস্বাস্থ্যকর একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়, এই ব্যাপারটা অ্যাড্রেস করা উচিত। এটা সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে যে সংবিধান সংস্কারের জন্য যারা কমিশন করেছেন, আমার মনে হয় তারা যদি একটা যুক্তিসঙ্গত একটা বিষয় এখানে ইন্ট্রোডিউস করেন, সেটাই জাতির আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ হবে। ব্যবস্থাটা থাকা উচিত, তবে ওই সর্বশেষ প্রধান বিচারপতি বা এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা মানে- নিয়ে আমি মনে করি এটা অবশ্যই পুনর্বিবেচনার দাবি রাখে। মানে 3 জোটের রূপরেখা তো একটা আমাদের সবার ইচ্ছার অভিপ্রায়। আমরাও সে সময় মাঠে ছিলাম তাদুল ভাই, আমাদের ইচ্ছারও আসলে অভিপ্রায়ই ঘটছে, এতে কোনো মানে ইচ্ছারও প্রকাশ করছে, অভিপ্রায়েরই প্রকাশ করছে। কিন্তু আমরা তো সর্বশেষ প্রধান বিচারপতিকেই ভাবছিলাম যে তাকে নিয়ে কোনোদিন কোনো কিছু করা হবে না, বিতর্ক হবে না। আমরা যদি এখন বিআরটিসির চেয়ারম্যানকে সর্বশেষ মানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করি, তো বা আর কাউকে কি করা সম্ভব, মানে যেখানে সর্বশেষ প্রধান বিচারপতিটা ফেল করেছে ফর্মুলা, সেটাও নিশ্চয়ই আমাদের ভাবতে হবে। কিন্তু আমরা যে প্রশ্ন আগে করেছিলাম, সেইটারও যদি আপনি একটু বলেন যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন, তাজুল ভাই, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন, সেই কমিশন গঠন মাঝখানে আমি শুনতে পাচ্ছি না এই মুহূর্তে। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন তাজুল ভাই? আ- আপনি কি আজকে আমার জানা নাই যে টেকনিক্যাল